নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, পদ্ধতির মাধ্যমে আজকে তোমাদের সাহিত্য চর্চা বইয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গল্প কে বাঁচায় কে বাঁচে। গল্পটি আলোচনার পূর্বে আমি কয়েকটি কথা বলবো। যেখানে যে কোনো কবিতা, গল্প, নাটক আলোচনার পূর্বে সেই বিষয়ের কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হলো সময়। অর্থাৎ কি, সময় চেতনা যে কোনো সাহিত্যেরই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। এই সময় চেতনার উপর নির্ভর করেই চলে আমাদের জীবন। আসলে যে কোনো পাঠ্য বিষয়ের ক্ষেত্রে সময় নিজেই একটা চরিত্রের ভূমিকা পালন করে। তা কিভাবে? এখানে যে বিষয়টি রয়েছে তাতে তোমরা দেখবে প্রথম সময়টা হচ্ছে কি লেখকের জীবনকাল। 2 নম্বর হচ্ছে পাঠ্য বিষয়ে বর্ণিত ঘটনার সময়। তৃতীয়ত এখানে আমি তিনটি সময়ের কথা উল্লেখ করেছি। এর কারণ হচ্ছে কি, আমি কেন কে বাঁচায় আলোচনার পূর্বে এই ধরনের সময়ের কথা বলেছি তা একটা অত্যন্ত জরুরি দিক। অর্থাৎ যে একজন লেখক যে সময় বা যে পরিস্থিতিতে থাকে তার লেখার মধ্যে, সে লেখক হতে পারে, কবি হতে পারে, নাট্যকার হতে পারে, যে কোনো সাহিত্যের ক্ষেত্রে সময় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। অর্থাৎ কেন? কারণ সময় নিজেই একটা চরিত্র হয়ে দাঁড়ায়। কিভাবে? যে আমরা কে বাঁচে যে গল্পটি পড়ছি, এই কে বাঁচে গল্প পড়বার মধ্যে আমাদের কয়েকটা বিষয়কে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে। তার কারণ হচ্ছে কি, এখানে সময় একটা অত্যন্ত প্রভাব নিয়ে আমাদের এখানে হাজির হয়েছে। আর গল্পের নামটিও দেখো, যেখানে হচ্ছে কি একটি কমা রয়েছে এবং শেষ পর্বেই রয়েছে একটি বিস্ময়সূচক চিহ্ন। এই চিহ্ন দেওয়ার কারণটা কি? অর্থাৎ যে লেখক যে সময়ের মধ্যে রয়েছেন, যেমন মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবৎকাল হচ্ছে কি, মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবৎকাল যদি ধরি তাহলে হচ্ছে কি, তাহলে সেটা হচ্ছে 1908 সাল। 1908 সালে মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম এবং হচ্ছে কি তার জীবনাবসান হয়েছিল 1956 সালে। তো সেক্ষেত্রে আমরা যেটা বুঝতে পারছি যে আধুনিক বাংলা সাহিত্যেরই একজন দিকপাল সাহিত্যিক হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়, এবং রবীন্দ্রনাথের প্রতিভা যে সময় একটা ভীষণ প্রভাব বিস্তার করছে, প্রখর দীপ্তিতে সবাইকে প্রভাবিত করছে, সেই জায়গায় দাঁড়িয়ে, মানে সেরকম একটা সময় পর্বে দাঁড়িয়ে কোনো আবেগ, কোনো ভাবনা, কোনো রোমান্টিকতার পথে না হেঁটে মানিক বন্দ্যোপাধ্যায় মানুষের হৃদয় যন্ত্রণার কারণ অনুসন্ধান করেছেন। সেই হৃদয় যন্ত্রণার কারণটা কোথায় অনুসন্ধান করেছেন সেটাই হচ্ছে কি আমাদেরকে দেখতে হবে। তিনি তার হৃদয় যন্ত্রণার যে কারণ, সেই কারণটা হচ্ছে মানুষের দুঃখ দুর্দশার মূলে রয়েছে কি তার জীবন, তার হচ্ছে কি তার উপার্জন। অর্থাৎ তিনি হচ্ছে কি শ্রেণী সংগ্রামে বা
বামপন্থী আদর্শকে তিনি মার্ক্সীয় বা বামপন্থী আদর্শকে বেশি করে তার লেখার মধ্যে দেখিয়েছেন। সেটা হচ্ছে কি যে আমরা এই গল্পের মধ্যে যেটা দেখব সেটা হচ্ছে কি যে শহরের রাস্তায় একজন ব্যক্তির অনাহারে মৃত্যু, এবং হচ্ছে কি যে এটাই হচ্ছে গল্পের মূল বিষয়, এবং এই ঘটনার কারণ অনুসন্ধান করে তিনি জীবনের একটা করুণ পরিণতি বিশ্লেষণের মাধ্যমে বিষয়টাকে উপস্থাপন করেছেন। অর্থাৎ কি যে অনাহারী শীর্ণকায় পীড়িত মানুষের সঙ্গে নিজেকে একাত্ম করে তুলে তাদের ন্যায় এবং জীবন ধারণের মাধ্যমে তাদের দুঃখ দুর্দশা অবহেলা সর্বোপরি তার ঘোর পরিণামকে বাস্তবভাবে তিনি উপস্থাপন করেছেন। কেন এই সময় চেতনার কথা বলতে গিয়ে যে সময় চেতনার কথা আমি এখানে বলছি সেটা হচ্ছে কি যে কে বাঁচে গল্পটি লেখা হয়েছে মন্বন্তরের প্রেক্ষাপটে। ঠিক আছে, মন্বন্তর মানে চূড়ান্তভাবে একটা জিনিসের ক্রাইসিস চলছে, সেই সময় গল্পটি রচিত হয়েছিল। এই গল্পটি প্রকাশ পায় 1943 সালে। বাংলা যদি হিসেব করো সেই নিরিখে হচ্ছে 1350 সাল। তো সেই সময় ভৈরব পত্রিকার শারদ সংখ্যায় এই গল্পটি প্রকাশ হয়েছিল, এবং পরের বছর 1944 সালে পরিমল গোস্বামীর সম্পাদনাতেই মহামন্বন্তর গ্রন্থেও এই গল্পটি জায়গা নিয়ে নেয়। তো এক্ষেত্রে আমার যেটা বলার বিষয় সেটা হচ্ছে কি যে গল্পের উৎসটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে এই গল্পের উৎসটা হচ্ছে ভৈরব নামক পত্রিকাতে তার প্রথম প্রকাশ, এবং তার পরবর্তীতে হচ্ছে কি মহামন্বন্তর গ্রন্থে এই গল্পটি জায়গা নিয়েছে। তো সেক্ষেত্রে সময় চেতনার হিসেবে এই গল্পের সময়টা কত? গল্পের সময়টা আমি বলে দিলাম 1350 বঙ্গাব্দ এবং 1943-এর মন্বন্তর। ঠিক আছে, তার মানে কি আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছে 1947, তার মানে কি স্বাধীনতার মাত্র কয়েকটা বছর আগের ঘটনা। তারপর হচ্ছে কি যে লেখকের জীবৎকাল, অর্থাৎ লেখকের জীবৎকাল আমি বলে দিয়েছি 1908 থেকে 1956 সময়। তো এই সময় পর্বের মধ্যে মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবন চেতনা কিভাবে একটা ভীষণ বৃহৎ একটা পরিসরে পড়েছিল তার বিষয়টা আমাদেরকে জানতে হবে। অর্থাৎ কি মানিক বন্দ্যোপাধ্যায়ের যে কথা সাহিত্যের মূল বিষয়টাই হচ্ছে কি যে ব্যক্তিগত জীবনে লেখক ছিলেন অঙ্কের ছাত্র। তো সেই বিষয়ে যে গণিতের ছাত্র হওয়ার কারণে তার যে কি মস্তিষ্ক ছিল একদম যে পুরো ঝকঝকে, অর্থাৎ কি একদম জলের মতো তরল, একদম সমস্ত বিষয়টাই হচ্ছে কি স্পষ্টভাবে তিনি বাস্তবটাকে উঠে আনার চেষ্টা করেছেন। আর সেক্ষেত্রে তার যে বিষয়টা সেই বিষয় হচ্ছে কি সেই বিষয় হিসেবের মধ্য দিয়ে মানুষ হচ্ছে কি বাস্তব জীবনকে দেখার যে অভিজ্ঞতা, অর্থাৎ প্রেসিডেন্সি কলেজের ছাত্র হয়ে যে সেই সময় গণিতে তিনি হচ্ছে কি আরো গভীর বা আরো উচ্চ পর্যায়ের অধ্যাপনা বা এই সমস্ত কাজের মধ্য দিয়ে নিজেকে নিয়োজিত করতে পারতেন, কিন্তু সেই পথে না হেঁটে তিনি গিয়েছেন মানুষের জীবন যন্ত্রণার অনুসন্ধানের কারিগর, অর্থাৎ যে গণিতের হিসেবে মানুষের জীবনের সমস্যাটা কি হয় সেটাকেই বিশ্লেষণ করতে চেয়েছেন। মানব জীবন, সামাজিক বৈষম্য বা বলতে পারা যায় মানব চরিত্রের নানা দিক, মানুষের জীবনের নানান উত্থান পতন, স্বভাব চরিত্র, এই সমস্ত দিককে তিনি বিশ্লেষণ করে মানুষের অভাব অভিযোগের ধারাকে তার জীবনের উৎসে গিয়ে তার মানুষের জীবনের যে পরিণতি সেই পরিণতির কারণ অনুসন্ধান করেছেন মানিক বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য জীবনকে সমালোচকরা মূলত দুটি দিক থেকে ভাগ করে থাকেন। এক কথায় বলতে গেলে হচ্ছে কি সাহিত্য জীবনের প্রথম পর্বের রচনাগুলিতে তিনি হচ্ছে কি তার ফ্রয়েডীয় চিন্তার প্রতিফলন দিয়েছেন। ফ্রয়েডীয় চিন্তা আসলে হচ্ছে কি সিগমন্ড ফ্রয়েড, যিনি হচ্ছে কি স্বপ্নতত্ত্বের প্রবক্তা, আর আমাদের ভারতবর্ষের প্রথম স্বপ্ন নিয়ে গবেষণা করেছেন গিরীন্দ্রশেখর বসু। তো তার স্বপ্ন বইটিকেই বলা হয় বাঙালির প্রথম মনোবিশ্লেষণের বই বা স্বপ্নের বই। তো সেক্ষেত্রে এখানে মানিক বন্দ্যোপাধ্যায় মানুষের ওই যে পরিণতির কারণ অনুসন্ধান করতে গিয়ে জীবনকে দুটি দিক থেকে দেখেছেন। একটা হচ্ছে তার ফ্রয়েডীয় মনস্তত্ত্ব, অর্থাৎ লিবিডো বা অবদমিত কামনা বাসনা বলে যে বিষয়, সেই বিষয়টাকে তিনি
অনুসন্ধান করেছেন এবং তার পাশাপাশি তার লেখার পরবর্তী যে পর্বগুলো, তো সেই পর্বের মধ্যে আমরা দেখতে পাই মার্ক্সীয় চেতনা, অর্থাৎ কি সাম্যবাদী আদর্শের প্রতিফলন। এবং 1943 থেকে 44 সাল নাগাদ মানিক বন্দ্যোপাধ্যায় ফ্যাসি বিরোধী লেখক ও শিল্পী সংঘের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। আর সেই সময় যে মার্ক্সবাদের দীক্ষা এবং লেখক শিল্পী সংঘের সংস্রবে তার জীবন দর্শনের আমূল পরিবর্তন ঘটে এবং তিনি হচ্ছে কি সাহিত্যবোধের মূল বৈশিষ্ট্য অনুসরণ করতে গিয়ে চলে গেছেন সংগ্রামশীল জীবন চেতনায়, অর্থাৎ যে কি মানুষের, অর্থাৎ খেটে খাওয়া মানুষের জীবনের দিককে তিনি তার সাহিত্যের মধ্যে ফুটিয়ে তুলেছেন। আসলে লেখকের কথা নামে মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা বই আছে, সেই বইতে তিনি লিখেছেন একটা খুব সুন্দর কথা। ভেসে আসতো নিজের বাড়ির আত্মীয় স্বজন আর পাড়াপড়শির মুখ, জীবনের অকারণ জটিলতায় মুখের চামড়া যাদের কুঁচকে গেছে। তারপর ভেসে আসতো খালের ধারে, নদীর পাড়ে, গ্রামের ধারে বসানো গ্রাম চাষি, মাঝি, জেলে, তাঁতিদের পীড়িত কৃষ্ট মুখ, মধ্যবিত্ত আর চাষাভূষণ। ওই মুখগুলি আমার মধ্যে মুখর অনুভূতি হয়ে চেঁচাতো, ভাষা দাও, ভাষা দাও। অর্থাৎ কি এই সব যে কি বলেছি খেটে খাওয়া মানুষের যে জীবন যন্ত্রণা, তাদের যে পরিণতি, সেই পরিণতির কারণই হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় তার লেখার মধ্যে অনুসরণ করেছেন, অনুসন্ধান করেছেন। তো মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখার ধারা সম্পর্কে আমি মনে করব তোমরা অনেকটাই বুঝতে পেরেছ। আসলে এই গল্পের মধ্যে আমরা দুটো চরিত্রকে দেখব, বাস্তবিকভাবে দুটো চরিত্র। তো এক্ষেত্রে এখানে যে বিষয়টা বলে দিয়েছি, এই বিষয়টা হচ্ছে কি যে কোনো সাহিত্যের মূল বিষয়কে অনুসন্ধান করতে গেলে আমাদের এই অংশটা অত্যন্ত জরুরি। আর এখানে আমি আরেকটা বিষয় দেখাচ্ছি যে এই গল্পের মধ্যে দুটো চরিত্র রয়েছে। দুটো চরিত্রের মধ্যে একজনের নাম হচ্ছে কি মৃত্যুঞ্জয়, আরেকজনের নাম হচ্ছে নিখিল। এই হলো দুটো চরিত্র। এই দুটো চরিত্রের কথোপকথন আমাদের এখানে রয়েছে। আরেকটা চরিত্র রয়েছে, তো সেটা সেই চরিত্রের কোনো নাম নেই, ঠিক আছে, তার কোনো রকম হচ্ছে কি নাম নেই। সেখানে কি হয়েছে, সেখানে শুধু দেওয়া হয়েছে টুনুর মা। আমি কেন বিষয়টাকে এভাবে হচ্ছে কি এভাবে বোঝাচ্ছি, তার একটা বিষয় রয়েছে। কারণ এখানে গল্পটির যে দিক, সেই দিকের মধ্যে আমাদেরকে বুঝতে হবে কেন এইভাবে হচ্ছে গল্পের উপস্থাপনা বা গল্পে এই ধরনের তোমাদের সিবিএসইর যে এক্সাম হয় তাতে করে হচ্ছে কি যে এমসিকিউ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে দেখতে হয় যে কে কোন কথা বলেছে। এখন এখানে একটি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে কোন চরিত্র কি বলেছে, তা হচ্ছে কি চরিত্রের মনোবিশ্লেষণ। আমি শুরু থেকেই বলেছি যে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখার গুরুত্বপূর্ণ দিক হচ্ছে কি, গুরুত্বপূর্ণ দিক হচ্ছে মনোবিশ্লেষণ, অর্থাৎ মানুষের পরিণতির কারণ অনুসন্ধান করতে গিয়ে মানিক বন্দ্যোপাধ্যায় সবসময় হচ্ছে কি মানসিকতাকে বিশ্লেষণ করেছেন। আর দেখো এখানে যে দুটো নাম রয়েছে, মৃত্যুঞ্জয়, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে নিখিল। এই দুটো নামের মধ্যে আমরা তাদের চারিত্রিক বৈশিষ্ট্যের প্রতিফলন পেয়ে যাব। সেটা কিভাবে, মৃত্যুঞ্জয়, ঠিক আছে, মৃত্যুকে যে জয় করে তার নাম হচ্ছে কি মৃত্যুঞ্জয়। আসলে হচ্ছে কি, আসলে এটা হচ্ছে একটা আবেগমণ্ডিত কথা, মৃত্যুঞ্জয়। অর্থাৎ আমরা কি কেউ মৃত্যুকে জয় করতে পারি? পারি না। কিন্তু হচ্ছে কি আমাদের মনে হয় যে আমরা হয়তো মৃত্যুকে জয় করব, কিন্তু সম্ভব নয়। আমি একদিন মারা যাব, এটাই হচ্ছে কি জীবনের চূড়ান্ত বাস্তব। তো আর নিখিল, নিখিল মানে হচ্ছে কি, নিখিল মানে হচ্ছে পৃথিবী। তো নাম বিশ্লেষণের মধ্য দিয়ে হচ্ছে কি চরিত্রের স্বরূপ নির্ণয় করা যায়। মানিক বন্দ্যোপাধ্যায় আমি শুরুতেই বলে নিয়েছি যে গণিতের ছাত্র। তো সেই গণিতের ছাত্র হওয়ার কারণে তার লেখার মধ্যে একটা হচ্ছে কি
চূড়ান্ত বাস্তবতার ভাবনা এবং হচ্ছে একদম সহজভাবে গণিত যেমন হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা হিসেবকে আমাদের সামনে সরাসরি তুলে ধরে। তো সেক্ষেত্রে ঠিক তেমনই জীবনটাকেও হচ্ছে অঙ্কের হিসেবে তিনি দেখেছেন। মানুষটার নাম যা, তার চরিত্র হচ্ছে কি তেমনভাবে হলে তার লেখার মধ্যে ঠিক তেমন চরিত্রের মানুষদেরকে তিনি বারবার ফুটিয়ে তুলেছেন। অর্থাৎ মানিক বন্দ্যোপাধ্যায়ের সাহিত্যের মধ্যে আমরা যদি হচ্ছে কি তার সেই চরিত্রগুলোর নাম বিশ্লেষণ করে দেখি, তাহলেই দেখব তাদের স্বভাব প্রকৃতি অনেকটাই আমাদের হাতে চলে আসে। তাহলে এখানে দেখো যে মূলত হচ্ছে কি একটা ভিডিওতে পুরো গল্পটা আলোচনা সম্ভব হয় না। তো যাই হোক, আমি পর্ব করে ভিডিও করে আলোচনা করছি। সেদিন আপিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখলো অনাহারে মৃত্যু। তার মানে কি, অফিস যাওয়ার পথে যে কারণে মৃত্যুটা দেখেছিল সেটা হচ্ছে অনাহারে মৃত্যু। আমি জানি না তোমাদের কাছে কোন বইটা আছে, আমার কাছে সাহিত্য চর্চা বলে এই বইটা রয়েছে। তো সেক্ষেত্রে এই বইতে যাদের কাছে বইটা আছে তারা অবশ্যই হচ্ছে কি কে বাঁচে বলে যে গল্পটা রয়েছে সেই গল্পটা বার করবে। অফিস যাবার পথে মৃত্যুঞ্জয় মৃত্যু দেখেছিল কি কারণে? অনাহারে মৃত্যু দেখেছিল। এতদিন শুধু শুনে আর পড়ে এসেছিল ফুটপাতে মৃত্যুর কথা, আজ চোখে পড়ল প্রথম। তাহলে মৃত্যুঞ্জয়ের সেই হচ্ছে কি মৃত্যুর কথা সে হচ্ছে শুধু বইতে পড়ে এসেছিল, কিন্তু বাস্তব কোনো অভিজ্ঞতা তার হয়নি। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারছি যে কি মৃত্যুঞ্জয়ের বাস্তব অভিজ্ঞতা খুবই কম রয়েছে। তাহলে মৃত্যুঞ্জয়ের একটা চারিত্রিক বৈশিষ্ট্য কি পেলাম? মৃত্যুঞ্জয়ের একটা চারিত্রিক বৈশিষ্ট্য পেলাম যে তার বাস্তব অভিজ্ঞতা খুবই কম। অর্থাৎ মৃত্যুঞ্জয়ের কি বাস্তব অভিজ্ঞতা খুবই কম। তাহলে মৃত্যুঞ্জয়ের বাস্তব অভিজ্ঞতা কম। এরপর কি, এতদিন শুধু শুনে আর পড়ে এসেছিল ফুটপাতে মৃত্যুর কথা, আজ চোখে পড়ল প্রথম। ফুটপাতে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না। এবার দেখো যে কেন তার বাস্তব অভিজ্ঞতা কম। ফুটপাতে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না, নইলে দর্শনটা অনেক আগেই হয়ে যেত, সন্দেহ নেই। অর্থাৎ ফুটপাতে হাঁটাচলা করে না জন্যই হচ্ছে কি সে এই মৃত্যু কখনো দেখেনি। বাড়ি থেকে বেরিয়ে দুপা হেঁটেই সে ট্রামে উঠে নামে গিয়ে প্রায় অফিসেরই দরজায়। বাড়িটাও তার শহরের এমন এক নিরিবিলি অঞ্চলে যে সে পাড়ায় ফুটপাতও বেশি নেই, লোকে মরতেও যায় না বেশি। চাকর ও ছোট ভাই তার বাজার ও কেনাকাটা করে। দেখো, মানিক বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের মানুষদের প্রতি একটা বিশেষ অবজ্ঞা রয়েছে, যেই কারণে হচ্ছে কি তাদের বাড়ির জায়গার কথা বর্ণনা করতে গিয়ে একটা শব্দ ব্যবহার করেছেন, যে শব্দটা মন্বন্তরের কালে ভীষণভাবে প্রাসঙ্গিক। সেটা হচ্ছে কি মরতেও যায় না। ঠিক আছে, আমরা অনেক সময় বলি না যে আমি যাব না তোর বাড়িতে, মরতেও যাব না। অর্থাৎ কি, যে মানুষ চূড়ান্ত একটা ক্ষোভ যখন মনের মধ্যে পোষণ করে তখনই তার বর্ণনার মধ্যে এই ধরনের তিক্ত কথাবার্তা উঠে আসে। তাহলে এখানে ঠিক সেই বিষয়টাই মানিক বন্দ্যোপাধ্যায় বুঝিয়েছেন। এই যে ধরো বর্তমান যে পরিস্থিতি চলছে, একটা ভীষণ রকমের অসংলগ্ন একটা স্থবির একটা হচ্ছে ভীষণভাবে জড়তাগ্রস্ত সময়ের মধ্য দিয়ে আমরা চলেছি। সমস্ত কিছুকে স্থির করে রেখে দিয়েছে, জীবনের সমস্ত স্বাভাবিকতা বিনষ্ট হয়েছে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা হচ্ছে কি শুধুমাত্র চারদিকে মৃত্যু মিছিল মনে হয়। অর্থাৎ যে কি নিজের পরিচিত অনেক মানুষই হচ্ছে কি চোখের সামনে থেকে হারিয়ে গেছে। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে তিনি হচ্ছে কি যে জীবনের অঙ্ককে মেলাতে চাইছেন বাস্তবের হিসেবে। তো সেটা কিভাবে?
যে এমন এক নিরিবিলি অঞ্চলে সেখানে ফুটপাতও বেশি নেই এবং লোকে মরতেও সেদিকে যায় না। অর্থাৎ কি এই ধরনের মানুষদের প্রতি লেখকের ভীষণ রকমভাবে একটা অবহেলা রয়েছে। চাকর ও ছোট ভাই তার বাজারও কেনাকাটা করে, তার মানে চাকর আর ছোট ভাই হচ্ছে কি যাবতীয় বাইরে বেরিয়ে হচ্ছে সেই অবস্থায় মন্বন্তরের অবস্থায়ও তারা হচ্ছে কি তারা বাইরে বেরিয়ে হচ্ছে বাজারঘাট করে। তার মানে কি তার মানে যদি সে বাইরে সচরাচর বেরোতো তাহলে হচ্ছে কি তাহলে সে বুঝতে পারতো যে বাইরে মানুষের অভাব অভিযোগ কতটা। অর্থাৎ যে কি মন্বন্তরের কালে এমনও হয়েছে যে আমরা ভাত রান্না করার পরে যে ভাতের হাঁড়িতে মাড় জমে, ঠিক আছে, যে প্রেশার কুকারে মাড় হয় না, কিন্তু যেই হচ্ছে কি ভাতের হাঁড়িতে ভাত হয় তাতে করে হচ্ছে কি ভাতের মাড় জমে, সেটা হচ্ছে কি আমাদের গ্রাম বাংলার ভাষায় বলা হয় ফ্যান। তো ভাতের ফ্যান, তো সেই মন্বন্তরের কালে এতটাই হচ্ছে কি জীবনের বাস্তবতা এত ভয়াবহ জায়গায় গিয়েছিল যে ফ্যান দাও বলে হচ্ছে মানুষের একটা চিৎকার উঠেছিল। এমনও হয়েছে যে কি ডাস্টবিনের মধ্যে আস্তাকুড়ের মধ্যে হচ্ছে মানুষ আর কুকুর একসঙ্গে হচ্ছে খাবার নিয়ে টানা হাতড়া করছে। এই সমস্ত বিখ্যাত বিজন ভট্টাচার্য, তুলসী লাহিড়ী এদের হচ্ছে বিভিন্ন নাটকের মধ্যে এই সমস্ত ভয়াবহ দৃশ্য রয়েছে। তো যাই হোক, কয়েক মিনিট মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা কি হলো অসুস্থ হয়ে গেল। মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের শরীরে তার প্রতিক্রিয়া হয়। অর্থাৎ আমি কি বললাম যে মৃত্যুঞ্জয় শুরুতেই বলেছি মৃত্যুঞ্জয় ছেলেটি খুব আবেগপ্রবণ মানুষ, ঠিক আছে। মৃত্যুঞ্জয় তাহলে অত্যন্ত হচ্ছে কি আবেগপ্রবণ। মৃত্যুঞ্জয় তাহলে অত্যন্ত আবেগপ্রবণ মানুষ, তার মধ্যে ভীষণ রকম ভাবে আবেগ রয়েছে, কিন্তু কি জীবনের বাস্তব অভিজ্ঞতা তার নেই। তারপর কি হলো, শরীরে প্রতিক্রিয়া হয়, মানসিক বেদনাবোধের সঙ্গে চলতে থাকে শারীরিক কষ্টবোধ। আপিসে পৌঁছে নিজের ছোট্ট কুঠুরিতে ঢুকে সে যখন ধপ করে চেয়ারে বসে পড়ল তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে। একটু বসেই তাই উঠে গেল কলঘরে, দরজা বন্ধ করে বাড়ি থেকে পেট ভরে যত কিছু খেয়ে এসেছিল, ভাজা, ডাল, তরকারি, মাছ, দই আর ভাত, প্রায় সব বমি করে উপড়ে দিল। অর্থাৎ কি যে মৃত্যুঞ্জয় শারীরিকভাবেও খুব একটা শক্ত সামর্থ্য নয়। তো সেক্ষেত্রে হচ্ছে কি বাইরের কোনো বিরূপ পরিস্থিতি দেখলে তার সচরাচর তার শরীরের মধ্যেও তার হচ্ছে কি বাইরে থেকে প্রতিক্রিয়া দেওয়া শুরু হয়। পাশের কুঠুরি থেকে নিখিল যখন খবর নিতে এলো কলঘর থেকে ফিরে মৃত্যুঞ্জয় কাচের গ্লাসে জল পান করছে, গ্লাসটা খালি করে নামিয়ে রেখে সে শূন্য দৃষ্টিতে দেয়ালের দিকে তাকিয়ে রইল। আপিসে সে আর নিখিল প্রায় সমপদস্থ। তার মানে হচ্ছে কি এখন আমরা মৃত্যুঞ্জয়ের সেই সহকর্মী নিখিলের পরিচয় পাব। মাইনে দুজনের সমান, একটা বাড়তি দায়িত্বের জন্য মৃত্যুঞ্জয় 50 টাকা বেশি পায়। এই সমস্ত এমসিকিউ হিসেবে তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে সাহায্য করবে। নিখিল, এবার নিখিলের সম্পর্কে লেখক কি জানিয়েছেন। নিখিল রোগা, তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু আলসে প্রকৃতির লোক। মৃত্যুঞ্জয়ের 2 বছর আগে বিয়ে করে 8 বছরে সে মোটে 2টি সন্তানের পিতা হয়েছে। মানে সেই সময়কার নিরিখে যদি দেখা যায় তাহলে হচ্ছে নিখিল অনেক বেশি হচ্ছে কি বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন। নিখিল হচ্ছে কি, নিখিল মানে পৃথিবী, নিখিল হচ্ছে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন। অর্থাৎ নিখিলের হচ্ছে কি নিখিলের জীবনবোধ অনেক বেশি গভীর। নিখিল রোগা, তীক্ষ্ণ বুদ্ধি, 2টি সন্তানের পিতা হয়েছে। তার মানে কি, তার মানে মৃত্যুঞ্জয়ের 2 বছর আগে বিয়ে করে 8 বছরে, তার মানে 2 বছর আগে, তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে মৃত্যুঞ্জয়ের 2 বছর আগে, তার মানে মৃত্যুঞ্জয়ের তাহলে বিয়ের বয়স কত হয়েছে 6 বছর। মৃত্যুঞ্জয়ের 2 বছর আগে বিয়ে করে 8 বছরে সে মোটে
দুটি সন্তানের পিতা হয়েছে, সংসারে তার নাকি মন নেই, অবসর জীবনটা সে বই পড়ে আর একটা চিন্তার জগৎ গড়ে তুলে কাটিয়ে দিতে চায়। তার মানে এই ক্ষেত্রে মৃত্যুঞ্জয় হচ্ছে কি, মৃত্যুঞ্জয় যতটা গভীরভাবে এই জীবনকে বোঝার চেষ্টা করে কিন্তু আসলে কিছুই বুঝতে পারে না, সম্পূর্ণটাই হচ্ছে কি, কেন? কারণ তার বাস্তব অভিজ্ঞতা নেই। কিন্তু নিখিলের বাস্তব অভিজ্ঞতা রয়েছে, যা হচ্ছে কি সেই সময়ের নিরিখে তার সন্তান সংখ্যার একটা দিক এখানে ধরা পড়ে। সেটা হচ্ছে কি যে 8 বছরে সে মোটে 2টি সন্তানের পিতা। তো কিন্তু এখানে তোমাদের হয়তো প্রশ্ন হতে পারে, তাহলে কি মৃত্যুঞ্জয়ের সন্তান কটি? এখন কথা হচ্ছে এটাই যে লেখক তার সন্তানের সংখ্যা উল্লেখ না করেও ছেলে মেয়েগুলির জন্য, ঠিক আছে, একটা শব্দ ব্যবহার করেছেন, পড়তে পড়তেই পাবে, ছেলে মেয়েগুলির জন্য তার ভাবনা হয় না। তার মানে এখান থেকেই বোঝা যাচ্ছে যে মৃত্যুঞ্জয়ের সন্তান সংখ্যা নিখিলের থেকে অনেকটা বেশি আছে। তো তার মানে কি, তার মানে সময় চেতনা, নিখিলের সময় চেতনা অনেক বেশি। অর্থাৎ নিখিল হচ্ছে কি পরিস্থিতিকে বোঝে, অর্থাৎ মন্বন্তরের প্রেক্ষাপটে দাঁড়িয়ে কিভাবে জীবনকে চালানো দরকার, নিজের জীবনকে কিভাবে স্বাভাবিকভাবে নিয়ে যাওয়া যায়, সেটা সেই জ্ঞানটা নিখিলের রয়েছে, কিন্তু মৃত্যুঞ্জয়ের নেই। আর সেই নেই জন্যই হচ্ছে কি সে তার জীবনে আর স্বাভাবিকভাবে থাকতে পারেনি। এরপর অন্য সকলের মতো মৃত্যুঞ্জয়কে সেও খুব পছন্দ করে, হয়তো মৃদু একটু অবজ্ঞার সঙ্গে ভালোবাসে। মৃত্যুঞ্জয় শুধু নিরীহ, শান্ত, দরদি, ভালো মানুষ বলে নয়, সৎ ও সরল বলেও নয়, মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন ও পচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনা তাপস বলে। মানব সভ্যতার সবচেয়ে পচা প্রাচীন ঐতিহ্য ও আদর্শবাদের কল্পনা তাপস বলে। তার মানে কি, আমি কি বলেছিলাম যে মৃত্যুঞ্জয় হচ্ছে আবেগপ্রবণ, আর সেই আবেগের থেকে তাড়িত হয়ে, সেই আবেগ তাড়িত হয়ে সে হচ্ছে কি খুব ভালো ভালো কথা বলে, কিন্তু কি সেই কথাগুলোর কোনো বাস্তব অভিজ্ঞতা বা সেই কথাগুলোর কোনো বাস্তব ভিত্তি নেই। আর এই কারণে হচ্ছে কি মৃত্যুঞ্জয়কে পছন্দ করে কে? নিখিল। মৃত্যুঞ্জয় দুর্বলচিত্ত, ভাবপ্রবণ, আদর্শবাদী হলে কোনো কথা ছিল না। দুটো খোঁচা দিয়ে খেপিয়ে তুললে তার মনের পুঞ্জ পুঞ্জ অন্ধকার বেরিয়ে এসে তাকে অবজ্ঞেয় করে দিত। কিন্তু মৃত্যুঞ্জয়ের মানসিক ক্রিয়া প্রতিক্রিয়া শ্লথ, নিস্তেজ নয়। শক্তির একটা উৎস আছে তার মধ্যে, অব্যয়কে শব্দরূপ দেবার প্রচেষ্টায় সে শক্তি বহুক্ষয় হয়ে গেছে মানুষের জগতে, তাই একটা অংশ। নিখিল পর্যন্ত তাই মাঝে মাঝে কাবু হয়ে যায় মৃত্যুঞ্জয়ের কাছে। মৃদু ঈশ্বর সঙ্গে সে তখন ভাবে যে নিখিল না হয়ে মৃত্যুঞ্জয় হলে মন্দ ছিল না। অর্থাৎ কি যে এই সমস্ত বিষয়টা হচ্ছে কি নিখিলের মাঝে মাঝে মনে হয়। মৃত্যুঞ্জয়ের রকম দেখে নিখিল অনুমান করতে পারলো বড় একটা সমস্যার সঙ্গে তার সংঘর্ষ হয়েছে। তার মানে কি যে এখান থেকে বোঝা যাচ্ছে যে মানুষ বিশ্লেষণের ক্ষমতা বা হচ্ছে কি মানুষের স্বভাব বিশ্লেষণের গভীর দক্ষতা আছে তার। অর্থাৎ নিখিল মানুষের স্বভাব চরিত্র সম্পর্কে, স্বভাব চরিত্র বিশ্লেষণের বিষয়েও বেশ অভিজ্ঞ মানুষ। এবং সার্সিতে আটকানো মৌমাছির মতো সে মাথা করছে সেই স্বচ্ছ সমস্যার অকারণ, অর্থহীন, অনুচিত কাঠিন্যে। তার মানে কি সার্সিতে আটকানো মৌমাছি, দেখবে মৌমাছি সে কি মৌমাছির পুঞ্জাক্ষী থাকে, তো সেক্ষেত্রে সেই মৌমাছি কি মনে করে যে তার সামনে সেই সার্সি মানে হচ্ছে কি জানালার কাচ, তো সেই কাচের মধ্যে সে হয়তো দেখতে পাচ্ছে যে তার সামনে কোনো কিছু নেই। কারণ কি সে সেই কাচের ভেতর দিয়ে বাইরের প্রকৃতিটাকে, বাইরের পরিবেশটাকে দেখতে পাচ্ছে, তাই তার মনে হয় যে তার সামনে কোনো বাধাই নেই। কিন্তু তার সামনেই হচ্ছে কি একটা ভীষণ জটিল কঠিন বাধা রয়েছে, আর সেই দুর্ভেদ্য বাধাকে সে কখনো ভাঙতে পারে না। আর তাই হচ্ছে কি এটাই হচ্ছে সার্সিতে আটকানো মৌমাছির মতো মৃত্যুঞ্জয়ের মনের অবস্থাকে তুলনা করেছেন নিখিল, যে কি সে মাথা করছে সেই স্বচ্ছ সমস্যা, মানে সমস্যাটাকে সে বাইরে থেকে হচ্ছে কি বাইরে থেকে অন্য কেউ দেখতে পাচ্ছে যে এখানে একটা সার্সি আছে, স্বচ্ছ সমস্যা মানে পরিষ্কার, কিন্তু আদতে সেটা সমস্যা।
স্বচ্ছ সমস্যার অকারণ অর্থহীন অনুচিত কাঠিন্য, কি হলো হে তোমার? নিখিল সন্তর্পণে প্রশ্ন করল। মরে গেল, না খেয়ে মরে গেল, আনমনে অর্থ ভাষণে যেন আর্তনাদ করে উঠল মৃত্যুঞ্জয়। আরও কয়েকটি প্রশ্ন করে নিখিলের মনে হলো মৃত্যুঞ্জয়ের ভিতরটা সে পরিষ্কার দেখতে পাচ্ছে। আমি প্রথমেই বলেছি যে নিখিল মানুষ বিশ্লেষণের অনেক বেশি ক্ষমতা রাখে। ফুটপাতে অনাহারে মৃত্যুর মতো সাধারণ সহজবোধ্য ব্যাপারটা সে ধারণা করতে পারছে না। না, সেটা আশ্চর্য নয়। সে একসঙ্গে পাহাড় প্রমাণ মাল মশলা ঢোকাবার চেষ্টা করছে তার ক্ষুদ্র ধারণার ত্রুটিতে। ফুটপাতের ওই বিভৎসতা, ক্ষুধা বা মৃত্যুর রূপ, না খেয়ে মরা কি ও কেমন, কত কষ্ট হয় না খেয়ে মরতে, কীরকম কষ্ট, ক্ষুধার যাতনা বেশি না মৃত্যু যন্ত্রণা বেশি ভয়ঙ্কর, এই সমস্ত ভাবছে কি মৃত্যুঞ্জয়। অথচ নিখিল প্রশ্ন করলে সে জবাবে বলল অন্য কথা। ভাবছি আমি বেঁচে থাকতে যে লোকটা না খেয়ে মরে গেল, এ অপরাধের প্রায়শ্চিত্ত কি? অর্থাৎ যে মৃত্যুঞ্জয় মনে মনে ভাবছিল এক কথা, আর কিন্তু সে নিখিলের জিজ্ঞাসার উত্তরে হচ্ছে কি বলল আর কথা। তার মানে কি? তার মানে বক্তব্য প্রকাশের দক্ষতা নেই। বক্তব্য প্রকাশের দক্ষতা নেই। এখানে তারপর হচ্ছে কি সে বলল অন্য কথা। ভাবছি আমি বেঁচে থাকতে যে লোকটা না খেয়ে মরে গেল, এ অপরাধের প্রায়শ্চিত্ত কি? জেনে শুনেও এতকাল 4 বেলা করে খেয়ে এসেছি পেট ভরে, যথেষ্ট রিলিফ ওয়ার্ক হচ্ছে না লোকের অভাবে, আর এদিকে ভেবে পাই না কী করে সময় কাটাবো। ধিক শত ধিক আমাকে। অর্থাৎ মৃত্যুঞ্জয় নিজেকেই হচ্ছে কি অবহেলা করছে, নিজেকেই হচ্ছে অবজ্ঞা করছে। অর্থাৎ সে নিজে বলছে যে কি আমাকে ধিক্কার, আমি এত কিছু জানার পরেও হচ্ছে কি সে জানতো, কিন্তু জানার পরেও সে এতদিন 4 বেলা করে খেয়ে এসেছে। এইভাবে হচ্ছে কি সে তার ভাবনাকে প্রকাশ করছে, মানে তার মনের ভাবনা আর তার মুখের বক্তব্য দুটোর মধ্যে হচ্ছে কি আকাশ পাতাল ফারাক। এইভাবেই হচ্ছে কি মানিক বন্দ্যোপাধ্যায় তার লেখার মধ্যে চরিত্র। আরও অনেক আলোচনা রয়েছে, আমি পরবর্তী ক্লাসে আবার সেই আলোচনা করব। তো আজকের আলোচনা এখানেই সমাপ্ত করা হচ্ছে, কিন্তু তার আগে একটা কথা বলছি যে এখানে যে মৃত্যুঞ্জয় নিখিলের বিশ্লেষণটা আমি করে দিচ্ছি, এটা কিন্তু তোমরা অবশ্যই কপিতে মেনশন করবে। তাতে হচ্ছে কি এই চরিত্র নিয়ে আমাদেরকে হচ্ছে পরবর্তীতে যখন আমরা ব্রড আনসার লিখব তখন আমাদের অনেক সুবিধে হবে, এবং মনে করো যে আনসারের সূত্র এখান থেকেই আমরা অত্যন্ত সহজভাবে বিষয়টাও মনে রাখতে পারবো। আজকের আলোচনা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার নতুন বিষয় নিয়ে আলোচনা করা হবে, পরের পর্ব নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।